হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম ক্রিকেট সংক্রান্ত কিছু আলোচনায়। গত 3 দিন ধরে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি প্র্যাকটিস ম্যাচ হয়েছে। সেখানে ভারত জয়লাভ করেছে। দেবদত্ত পাডিক্কাল অনবদ্য একটা সেঞ্চুরি করেছে। সব মিলিয়ে কীরকম ছিল পারফরমেন্স জানাবো। আর আরও কিছু মুভমেন্ট দেখা গেল দলে। এবার কিন্তু যেটা আমরা জানতে পারছি তাতে জসপ্রীত বুমরা তো চলেই গেছিল বাদ। তার জায়গায় এসেছিল গিয়ে নবী, জম্মু কাশ্মীরের খেলোয়াড়। এবার সাই সুদর্শনও কিন্তু বসে গেল, আউট হয়ে গেল আপাতত টিম থেকে। কারণ সাই সুদর্শনের শরীর ভালো যাচ্ছিল না, ফিট ছিল না, প্র্যাকটিস ম্যাচেও খেলেনি। অবশেষে তাকে কিন্তু ড্রপ করা হলো এবং তার জায়গায় আনা হলো সরফরাজ খান। বিদ্রোহী ক্রিকেটার বলে বদনাম আছে, সুনাম আছে, যেটাই বলুন না কেন। মাঝে মধ্যেই তাকে দলে নেওয়া না নেওয়া নিয়ে তিনি অনেক পোস্ট করেন, এবারও করেছিলেন। গৌতম গম্ভীরদের সম্পর্কেও অনেক আলোচনা করেছিলেন। সেই সমস্ত কিছুর পরেও সরফরাজ খান কিন্তু দলে চান্স পেয়েছে। নিয়মিত যে ঘরোয়া ক্রিকেট খেলে আসছে, পারফরমেন্স মোটামুটি ভালোই করছে। তারপরেও তাকে দলে না নেওয়াটা প্রশ্নচিহ্ন ছিল আমাদেরও, কিন্তু তাকে দলে নেওয়া হয়েছে। আশা করব তাকে প্রথম 11-য় রাখা হোক এবং খেলানো হোক। তার বাবাকে নিয়ে একটি ছবিও পোস্ট করেছে, মুখে কিছু বলেনি। নিশ্চয়ই আনন্দিত সরফরাজ খান এবং আনন্দিত আমরাও। ওর ভাইও একদিন খেলবে, মুনির খানও একদিন কিন্তু খেলবে। আর ও যেই জার্সি পরে খেলে সেটা হচ্ছে 97 নম্বর, 9-7। ওর বাবার নামে এটা উৎসর্গকৃত। ও নিজেই বলেছে যে ওর বাবার নাম যেহেতু নওসাদ, তাই 9 আর 7, 9-7 পরে খেলে। তবে মুনির খানও কিন্তু 9-7 জার্সি পরেই খেলে। এখন ভবিষ্যতে যদি দুই ভাই একসাথে ভারতীয় ক্রিকেট দলে খেলে, তাহলে কে জার্সির নাম্বার বদল করবে সেটাও দেখার এবং খুব ইন্টারেস্টিং বিষয়। তবে এক ভাইয়েরই চান্স পেতে এইরকম কালঘাম ছুটে যাচ্ছে ভালো পারফর্ম করার পর, তারপরে আবার দুই ভাই। আশা করব আবারও আমরা দুই ভাইকে দেখতে যেন পারি। সেই লাস্ট আমরা ইউসুফ আর ইরফানকে দেখেছিলাম। এবার আসি আমরা আরও একটি আলোচনায়। তবে তার আগে বলে রাখি, ভারত কিন্তু বাংলাদেশ সফরে যাবে না, যতটা খবর আমরা পেয়েছি। 28 তারিখে পা রাখার কথা বাংলাদেশের মাটিতে। সেখানে দাঁড়িয়ে আজকে 10ই আগস্ট এখনও পর্যন্ত কোনো কুল কিনারা হলো না। মনে হচ্ছে হবে না, এই সফরটা বাতিলই হচ্ছে। ভিভিএস লক্ষ্মণকে নিয়ে কিছু খবর বাইরে এসছে। সেটা হচ্ছে এই যে 2023 সালে বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় চেয়েছিল না যে কোচের পদ থেকে সরে দাঁড়াতে, তখন কিন্তু ভিভিএস লক্ষ্মণকেই দায়িত্ব দেওয়ার কথা ছিল এবং অনুরোধ করা হয়েছিল। কিন্তু লক্ষ্মণ নিতে রাজি হয়নি কোচের দায়িত্ব। তাই রাহুল দ্রাবিড় আরও কিছুটা এক্সটেন্ড করে তারপরে গৌতম গম্ভীরের হাতে তুলে দেওয়া হয় এই কোচের দায়িত্ব। এখন ভিভিএস লক্ষ্মণকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেছেন আমাকে কোচের দায়িত্ব দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু আমি উপযুক্ত কারণ দেখিয়েছিলাম। জয়েশা সহ আমাদের যে বিসিসিআইয়ের সচিব রয়েছে দেবজিৎ সাইকিয়া, সবাইকে তারা মেনে নিয়েছিল। তাই আমার দায়িত্ব ছিল হচ্ছে সেন্টার অফ এক্সিলেন্স ব্যাঙ্গালোরে, যেখানে ক্রিকেটারদের সেবা শুশ্রূষা করে একেবারে সারিয়ে তোলা হয় এবং বিভিন্ন রকম টেকনিক্যাল সাপোর্টও দেওয়া হয়। সেইখানকার দায়িত্বে রয়েছে লক্ষ্মণ। বলেছে আগামী 2 বছর আমি এক্সটেন্ড করে নিলাম সেই দায়িত্ব। ফলে আপাতত যে একটা প্রশ্নচিহ্ন উঠছিল না যে নির্বাচক প্রধান অজিত আগারকারকে সরিয়ে দিয়ে ভিভিএস লক্ষ্মণ হবে কি না প্রধান নির্বাচক, সেই বোধহয় আলোচনায় আপাতত জল ঢেলে দিল লক্ষ্মণ নিজেই। কারণ তিনি নিজেই 2 বছর এক্সটেন্ড করলেন তার সেন্টার অফ এক্সিলেন্সের দায়িত্ব প্রধান হিসাবে তিনি পালন করবেন এবং বলেছেন যে আগামী 2 বছরে আমি এই সংস্থাকে আরও অনেক উপরে নিয়ে যাব। ফলে মনে হচ্ছে আপাতত কোচ কিংবা আপাতত নির্বাচক প্রধান হওয়া হয়তো হচ্ছে না, তবে নির্বাচক প্রধান না হলেও কোচের দায়িত্ব খুব তাড়াতাড়ি পেয়েও যেতে পারেন, এরকমটাও কিন্তু ভিতরে আলোচনা আমরা শুনেছি। আসবো ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে। তার আগে ছোট্টর উপর একটু আপনাদেরকে দেখাই। এই যে ম্যাচটি হলো 3 দিনের ম্যাচ ছিল, 2 ইনিংস করেই ব্যাট করেছে। সেখানে প্রথমে শ্রীলঙ্কা ব্যাট করেছিল। শ্রীলঙ্কা ব্যাট করে 363 তোলে 8 উইকেটে। উল্লেখযোগ্য পারফরমেন্স 71 রান করেছিল রবীন্দ্র মানে শ্রীলঙ্কার, আর মধুশঙ্কা 66 করেছিল 65 বলে। 143 বলে 71 করেছিল রবীন্দ্র, আরও অনেকে করেছিল। এই দুজনের পারফরমেন্সই ঠিকঠাক।
অন্যদিকে আমাদের মানব সুতার ভালো বল করেছে, 13 ওভার বল করে 33 রান দিয়ে 2 উইকেট নিয়েছিল, আর 15 ওভার বল করে 64 রান দিয়ে 2 উইকেট নিয়েছে জাদেজা। এখানে কেন ছবি দেখতে পাচ্ছেন আপনি KL রাহুলের অধিনায়কের জায়গায়? তার কারণ শুভমান গিল কিন্তু প্রথম দিকে খেলেনি, দ্বিতীয় ইনিংসে এসে গিল 44 রান করেছে বটে, কিন্তু প্রথম থেকে ছিল না, তাই অধিনায়কত্ব সামলাচ্ছিল KL রাহুল। যেহেতু এই সিরিজে KL রাহুলকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই অ্যাজ এ ক্যাপ্টেন KL রাহুল ছিল। তারপরে ভারত প্রথম ইনিংস যখন খেলে, মানে দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নামে, যখন দ্বিতীয় মানে ভারতের দ্বিতীয় নয়, ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নামে, দেবদত্ত পাডিক্কাল অনবদ্য একটা সেঞ্চুরি করেছে, 142 নট আউট 164 বলে, আর জাদেজাও কিন্তু 117 বলে 63। ওদের হয়ে আশাঙ্কা 32 বলে 2 উইকেট নিয়ে 32 রানে 2 উইকেট নিয়েছে, আর ম্যান্ডিস 77 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। সেকেন্ড ইনিংসে ওদের 63 করেছে মধুশঙ্কা, আর নিপুণ করেছে 46, আমাদের জাদেজা 2 উইকেট নিয়েছে, গুরনুর 2 উইকেট নিয়েছে, আর লাস্ট ইনিংসে জয়সওয়াল 61, গিল 44। দুটো ইনিংসেই কিন্তু ধ্রুব জুরেল কিছু করতে পারেনি, ঋষভ পান্ত কিছু করতে পারেনি। এখানে তো সবাই মোটামুটি একসাথে খেলতেই পারে, এখানে 11-র ব্যাপার নেই, নামিয়ে দিতে পারে যেখানে খুশি যাকে। ওদের ওই কেসারা 2 উইকেট আর ফার্নান্ডো 1 উইকেট। এই হলো গিয়ে 6 উইকেটে ভারত জয়লাভ করেছে, বড় ব্যাপার নয়, প্র্যাকটিস ম্যাচ ছিল। আসি ভারত বাংলাদেশ আলোচনায়। দেখুন, অনেকগুলো মুভমেন্ট হয়ে গেছে। 2025 সালে এই সিরিজটা হওয়ার কথা ছিল, তখন হয়নি। আর এই সময় দাঁড়িয়ে আমাদের ভারতের তরফ থেকে এই সিরিজটা সংক্রান্ত আপডেট দেওয়া হয়নি। বাংলাদেশ কিন্তু নিজেরা প্রচার করে দিয়েছিল যে ভারত খেলতে আসছে, এবং ভারতের সঙ্গে 3টে ওয়ানডে, 3টে হবে গিয়ে T20। ভারতের তরফ থেকে কোনো পজিটিভ কিছু বলা হয়নি। হ্যাঁ, আলোচনা চলছিল, BCCI এবং BCB বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছিল। সে আলোচনা কিন্তু ফলপ্রসূ হয়নি, কারণ যেহেতু দুই দেশের সিরিজ, সেখানে মেন কথা বা প্রধান ডিসিশন নেবে কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশের কেন্দ্রীয় সরকার যারা রয়েছেন এই মুহূর্তে দায়িত্বে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ চাইলেও ভারত এই মুহূর্তে দল পাঠাতে রাজি নয়, এরকমটা জানতে পেরেছি। রাজনৈতিক কারণেই রাজি নয়। রাজনৈতিক কারণ দুখানা দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। একটা হচ্ছে গত 5ই আগস্ট শেখ হাসিনা একটি বার্তা দেন, সেখানে সেই বার্তাতে তিনি বলেন যে আমি বাংলাদেশ ফিরছি, ডিসেম্বরের মধ্যেই ফিরব। আর তারপরে বাংলাদেশে তোলপাড় হয়, সাকিবুল হাসানের বাড়িতে বোম মারা হয়। এই সব ঘটনার পিছনে, যেখানে কিনা একজন বাংলাদেশের ক্রিকেট আইকন, তার বাড়িতে এরকম সাধারণ লোকজন ঢুকে গিয়ে, এত কিছু সাধারণ লোকজন নয়, জঙ্গি গোষ্ঠীরাই করেছে, এই যে একটা ঘটনা তারা ঘটিয়েছে, ফলে আমরা কিভাবে শিওর হব যে আমাদের প্লেয়াররা ওখানে থাকবে আর এই জঙ্গি সংগঠনগুলো কিছু ক্ষতি করবে না? এটা একটা। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক বেশ কিছু আরও টানাপোড়েন আছে। দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে, ওই বিষয় নিয়েও কিছু কিন্তু ভারতের সঙ্গে একটু সমস্যা চলছে। ফলে রাজনৈতিক সমস্যা থাকলে সেই দেশে ক্রিকেট দল পাঠানোটা সমস্যার, সেটা সব দলই করে থাকে। যদিও আরও একটা বিষয়, সদ্য আমরা এটাও দেখেছি যে ইরান আমেরিকা যুদ্ধ চলছে, অথচ বিশ্বকাপ ফুটবলে কিন্তু ইরান আমেরিকায় খেলতে গেছে, যদিও তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সমস্যার মুখোমুখি হবে কি হবে না, ভারতীয় ক্রিকেট টিম যাবে কি যাবে না, সে সব কিছুর ঊর্ধ্বে রাজনৈতিক টানাপোড়েনে যেটা মনে হচ্ছে আপাতত বাংলাদেশ সফরে যাওয়া হচ্ছে না ভারতীয় দলের। ফলে বেশ কিছু সিরিজ হয়তো আমরা রিশিডিউল হতে দেখব। এরপরে আফগানিস্তানের সঙ্গে হয়তো সিরিজটা এই জায়গাতে ঢুকবে, আফগানিস্তানের সঙ্গে হয়তো ম্যাচ বাড়ানোও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আজকের স্পোর্টস বাংলার কিছু আলোচনা। অন্যান্য খবরাখবর নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।